Hello students, welcome back to Sure Success Classes. I am Kamal the Sailor and today we are going to discuss on Model Activity Task Class 10 Part 3. আজ আমরা ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে বিস্তারিত আলোচনা করব, সমাধান করব সমস্ত প্রশ্নের। তোমরা এই ভিডিও দেখার পরে নিজে থেকে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে সমর্থ হবে। এর আগে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 পাবলিশ করেছি, তোমরা দেখতে ভুলো না যাতে তোমরা ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের ক্লাসের বিভিন্ন লেসনের বঙ্গানুবাদ, এক্সপ্লেনেশন এবং ব্যাখ্যার উপরে আমি ক্লাস পাবলিশ করেছি। অন্যান্য এক্সারসাইজগুলোর সমাধানের উপরেও ক্লাস পাবলিশ করেছি, সেগুলো তোমাদের কাজে লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3। সো স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ পার্টে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার প্রথম অংশে লেখা আছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ এটা সিন পার্ট। এখানে তোমাদের টেক্সট বুক থেকে যে লেসনটা রয়েছে আওয়ার রানওয়ে কাইট, সেই টেক্সট থেকে কিছুটা অংশ তুলে দেওয়া আছে, এটাকে পড়তে বলা হয়েছে এবং অ্যাকর্ডিংলি যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো উত্তর দিতে হবে। তো এরপর আমরা কি করব না, সেই টেক্সটটাকে একবার তাড়াতাড়ি পড়ে নেবো, তার মানে বুঝে নেবো এবং তারপরে প্রশ্নগুলো উত্তর খুঁজবো এবং উত্তর লিখবো। তাহলে শুরু করা যাক। সো স্টুডেন্টস, আমরা টেক্সটটাকে ঝটপট পড়ে নেবো। কি বলেছে, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল বড় এবং সুন্দর লাল কাগজে মোড়া। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা এর উপরে পুরোটায় সোনালি রঙের রাংতা দিয়ে তৈরি তারা চিটিয়ে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং এটা পুরোটা জুড়ে আমাদের নাম লিখে দিয়েছিলাম। কী নাম সেটাও বলে দিয়েছে, দেখো, ক্লড লিট অ্যান্ড ফিলিপা লিট। বক্তার নাম হচ্ছে ফিলিপা লিট, যে কাহিনীটা বলছে সে হচ্ছে ফিলিপা লিট এবং তার দাদার নাম ক্লড লিট, এবং তাদের অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছিল, তার দেখো বিগ হাফ মুন লাইট হাউস। দেখো এর পরের পার্টটা কি বলছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। ঘুড়ি উড়ানোর জন্য খুব ভালো বাতাস ছিল একদিন। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, বলছে আমিও ঠিক বলতে পারছি না, আমিও শিওর নই কীভাবে ঘটেছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন বাড়ির ভেতর থেকে ঘুড়িটাকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি হোঁচট খেলাম এবং পাথরের উপরে পড়ে গেলাম। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কনুইটা পুরো ঘুড়ির ভেতর দিয়ে পরিষ্কার চলে গেল। মেকিং এ বিগ হোল, এবং একটা বড় ছিদ্র তৈরি করে দিল। তারপর কি বলেছে দেখো, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট। আমাদেরকে ঘুড়িটা সারানোর জন্য তাড়াহুড়ো করতে হয়েছিল। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, আমরা যদি এটাকে চাইতাম যে উপরে পাঠাতে, অর্থাৎ ঘুড়িটাকে উড়ানোর কথা বলছেন, বিফোর দ্য উইন্ড ফেল, ওই বাতাসের যে গতিটা ওটা কমে যাওয়ার আগে, বাতাসের গতিটা কমে যাওয়ার আগে যদি ঘুড়িটা উড়িয়ে দিতে চাচ্ছিলাম, যদি চাইতাম, তাহলে আমাদেরকে একটু তাড়াহুড়ো করতে হতো, কেননা সময়টা কম ছিল। উই রাশড ইনটু দ্য লাইট হাউস, আমরা লাইট হাউসের মধ্যে দৌড়ে গেলাম, তাড়াহুড়ো করে ছুটে গেলাম। টু গেট সাম পেপার, কিছু কাগজ নেওয়ার জন্য। এবারে বলেছে উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে আর কোনো লাল কাগজ বাকি নেই, মানে পুরোটাই খরচ করে ফেলেছে। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমাদের হাতের কাছে যেটা এলো সেটাই প্রথমে আমরা নিলাম। কী নিল সেটা বলেছে দেখো, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, বসবার ঘরের বই রাখার তাকের ওপরে পড়ে থাকা একটা পুরানো চিঠি নিলাম। তারপরে বলেছে উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘুড়িটাকে চিঠি দিয়ে চিটিয়ে নিলাম। এ শিট অন ইচ সাইড, এক একটা পাতা এক এক দিকে। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এই ব্যাপারটা একটু মনে রাখো, প্রশ্নে আসবে। ড্রাইড ইট বাই দ্য ফায়ার,
আগুনে এটাকে শুকিয়ে নিলাম, মানে তাড়াহুড়ো করে শুকোতে আমি সাধারণত আগুনে ব্যবহার করি, নতুবা তো রোদে শুকানো যায়, কিন্তু তাড়াতাড়ি করতে হয় তাই আগুন দিয়ে শুকিয়ে নিলাম। ড্রাইড ইট বাই দ্য ফায়ার। উই স্টার্টেড আউট, আমরা বেরিয়ে গেলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা উঠে গেল যেন একটা পাখির মতো। এরপর কি বলেছে, দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইটস ওয়ার্ড। এখানে গ্লোরিয়াস মানে কি, সব থেকে সর্বোত্তম, সব থেকে ভালো, ঘুড়ি ওড়ানোর জন্য সব থেকে উপযোগী বাতাস, তাই গ্লোরিয়াস বলেছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইটস সোয়ার্ড, বাতাসটা ছিল খুবই ভালো, সর্বোত্তম, এবং তারপরে কি হলো, সোয়ার্ড অর্থাৎ বেড়ে গেল, এর গতি বেড়ে গেল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, এরপরে হঠাৎ করতে কী হলো না, একটা স্ন্যাপ অর্থাৎ একটা দড়ি ছেঁড়া বা সুতো ছিঁড়ে যাওয়ার মতো একটা আওয়াজ হলো। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এরপর দেখা গেল যে ক্লড দাঁড়িয়ে রয়েছে, তার হাতে একটা ছোট্ট সুতোর টুকরো। লুকিং ফুলিশ, বোকার মতো দাঁড়িয়েছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা উড়ে চলে গেছে মেনল্যান্ডের ওপরে, অর্থাৎ মূল ভূখণ্ডের ওপরে। এরা দ্বীপে ছিল, বিগ হাফ মুন দ্বীপে, সেখান থেকে ঘুড়ি উড়েছে, ঘুড়িটা উড়ে উড়ে দেখা গেল যে সমুদ্র পেরিয়ে মূল ভূখণ্ডের উপরে চলে গেল। স্টুডেন্টস, এবারে দেখা যাচ্ছে যে প্রশ্ন, একের দাগের প্রশ্ন, ওই টেক্সটটা পড়ে ওই প্রশ্নগুলো উত্তর লিখতে হবে। একের দাগের প্রশ্ন কী ছিল, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সো উই হ্যাভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এরপরে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে এবং ইনফরমেশনটা টেক্সট থেকে নেওয়া হবে। তো দেখা যাক কী আছে। দেখো প্রথমে যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু, তো এখানে এই সেন্টেন্সটা ইনকমপ্লিট, এরপরে কিছুটা অংশ নিজে থেকে জুড়তে হবে, যে টেক্সটটা পড়লাম তার থেকে। তো কি বলেছে, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু, ন্যারেটার মানে বক্তার, এলবো মানে কনুই, বক্তার কনুইটা পরিষ্কারভাবে চলে গেল ভেতর দিয়ে। কিসের ভেতর দিয়ে গেল সেটা কোথা থেকে পাবো, দেখো আমরা টেক্সটে পড়েছিলাম, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, তার মানে এরপরে বাকি অংশটা বসিয়ে দিতে হবে। থ্রু এর পরে আমরা কি বসাবো, দ্য কাইট কমা মেকিং এ বিগ হোল, তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াবে, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। বিয়ের দাগে কোশ্চেন ছিল, আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড, তো এখানে দিস ইজ অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স অ্যান্ড উই হ্যাভ টু কমপ্লিট ইট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, আমাদেরকে এটা সম্পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তো মানেটা কি বলেছে দেখো, আফটার প্যাচিং আপ দ্য কাইট, অর্থাৎ ঘুড়িটাকে কাগজ দিয়ে চেটানোর পরে দি ড্রাইড, তারা এটা শোকালো, তারা বলতে ওই দুটো বাচ্চা শোকালো। এর বাকি অংশটা দেওয়া নেই, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা টেক্সটের মধ্যে দেখি, টেক্সটের মধ্যে একটা জায়গায় আমরা পড়তে পারি, উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তো ড্রাইডের পরে আমরা এটা জুড়ে দিতে পারি, ইট বাই দ্য ফায়ার, তাহলে পুরো সেন্টেন্সটা তাহলে কী দাঁড়াবে, আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড ইট বাই দ্য ফায়ার। স্টুডেন্টস, এবারে সি এর দাগে কী বলেছে দেখো, দ্য কাইট সোয়ার্ড লাইক, এখানে সোয়ার্ড বলতে কি উঠে গেল, তো উঠে গেল লাইক, দ্য কাইট সোয়ার্ড লাইক অর্থাৎ ঘুড়িটা ওড়ানোর পরে সাঁ করে ওপরে উঠে গেল। কী ধরনের, কীরকম করে উঠে গেল, এটা টেক্সটে আছে। সো আমরা টেক্সটটা পড়বো এবং সেখান থেকে ইনফরমেশনটা জোগাড় করব। দেখা যাক টেক্সটে কী বলছে। দেখো যখন আমরা টেক্সটটা পড়েছি তখন আমরা দেখেছি একটা সেন্টেন্স ছিল, উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, তাহলে এখানে দেখো আমরা বাইরে বেরিয়ে এলাম এবং চালু করলাম ঘুড়ি ওড়ানো, তখন দেখতে পেলাম কি না, ঘুড়িটা উঠে গেল, আরও উঠে গেল যেন একটা পাখির মতো, লাইক এ বার্ড। তো ওই যে লাইক এ বার্ড পাখির সঙ্গে তুলনা করেছে, ওটাকেই এখানে আমরা ব্যবহার করব। আমরা কি লিখব, লাইক এ বার্ড, অর্থাৎ পুরো সেন্টেন্সটা দাঁড়াবে, দ্য কাইট সোয়ার্ড লাইক এ বার্ড। সো দুইয়ের দাগে কি কোয়েশ্চেন রয়েছে দেখি, রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে
ব্র্যাকেটে কী ধরনের ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী পরিবর্তিত করে আমাদেরকে রিরাইট করতে হবে, আবার ফিরে লিখতে হবে। তাহলে আমরা কি করব, ব্র্যাকেটের মধ্যে যা বলেছে সেই অনুযায়ী সেন্টেন্সগুলোকে সেটা প্রয়োগ করে আমরা চেঞ্জ করব এবং নতুন করে লিখব। তাহলে দেখা যাক কি বলছে। সো এবারে যে প্রশ্নটা কি আছে না, এর দাগে শি হ্যাড রেড দ্য স্টোরি, সে গল্পটা পড়েছিল। তো এতে ব্র্যাকেটে কি আছে না, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে চেঞ্জ দ্য ভয়েস, এর ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে আমাদেরকে কি করতে হবে না, যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা কোন ভয়েসে আছে এটাকে আমাদেরকে ভালো করে বুঝে দেখতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। সো লেটস ডিসাইড কী ধরনের ভয়েস রয়েছে। আগে পড়া যাক। শি হ্যাড রেড দ্য স্টোরি, এখানে দেখা যাচ্ছে যে এর মধ্যে যে সাবজেক্ট শি, অ্যাকশনটাকে ওই ঘটাচ্ছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। ভয়েস চেঞ্জ করলে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। তখন কী হবে, অবজেক্টটা সামনে এসে যাবে এবং সাবজেক্টটা পেছনে চলে যাবে যেমন নিয়ম অনুযায়ী। তখন কি হবে না, উত্তরটা হবে দ্য স্টোরি হ্যাড বিন রেড বাই হার। কি হবে, দ্য স্টোরি হ্যাড বিন রেড বাই হার। দেখো বিয়ের দাগে কোয়েশ্চেনটা ছিল হি আস্কড হিজ ফ্রেন্ডস আর ইউ গোয়িং টু প্লে টুডে, সে তার বন্ধুদের জিজ্ঞেস করলো তোমরা কি আজ খেলবে। ব্র্যাকেটে ছিল চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ এটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত করতে হবে। তো সেন্টেন্সটা ছিল ডাইরেক্ট স্পিচে, বক্তার যে বক্তব্য কথাগুলো সরাসরি তার মুখের থেকে বেরোনো যে শব্দ সেইগুলোকেই তুলে ধরা হয়েছিল। আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে করব। তো নিয়মগুলো মেনে যেমন করে আমরা করি, অর্থাৎ বক্তার কথাগুলোকে আমরা রিপোর্টিংয়ের হিসেবে ব্যবহার করব। জিজ্ঞেস চিহ্ন থাকবে না, ইনভার্টেড কমা থাকবে না, কমা থাকবে না। তো এগুলো করে আমরা দেখা যাক কী হয়। তখন আমরা দাঁড়াবে কি, ইনডাইরেক্ট স্পিচে করলে হি asked his friends whether they were going to play that day. টুডেটা পাস্ট টেন্সে দ্যাট ডে হয়ে যাবে। এখানে জিজ্ঞেস করেছিল সেটাকে আমরা জিজ্ঞেস চিহ্ন তুলে নিয়েছি, এখানে ওয়েদার বলবো। হি asked his friends, সে তার বন্ধুদের জিজ্ঞাসা করলো whether they were going to play that day, অর্থাৎ তারা তার পরের দিন খেলবে কি না। তাহলে কি উত্তর হবে, হি asked his friends whether they were going to play that day. সি এর দাগে কোয়েশ্চেন ছিল দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, অর্থাৎ বৃদ্ধ মানুষটি হাঁটবার পক্ষে খুবই ক্লান্ত হয়ে গেছিল, অর্থাৎ হাঁটবার জন্য খুবই ক্লান্ত ছিল। তো এটাকে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট, এই সেন্টেন্সটাকে আবার নতুন করে গঠন করতে বলা হয়েছে, যার মধ্যে সো দ্যাট এগুলো ব্যবহার করতে হবে। সো দ্যাট এগুলোকে ব্যবহার করতে গেলে আমরা দেখি এই যে সো এর জায়গায় সো কোথায় বসাতে পারি, টু এর জায়গায়, এবং একটা কারণ দেখি একটা ফলাফল দেখাবো। এইভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করব। তো সেন্টেন্সটা তৈরি করলে আবার নতুন করে যখন তৈরি করব তখন কি দাঁড়াবে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। আমরা এটাকে দেখো একই মানেটা একই থাকছে, সেটাকে আমরা ওই দুটো শব্দকে ব্যবহারের জন্য অন্যভাবে ঘুরিয়ে বলছি। কি বলবো, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড, বৃদ্ধ মানুষটি এতটাই ক্লান্ত ছিলেন যে হি কুড নট ওয়াক, তিনি হাঁটতে পারছিলেন না। তাহলে উত্তরটা হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। সো স্টুডেন্টস, এবার আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3 কোয়েশ্চেন কি বলেছে, রাইটিংয়ের উপরে, রাইটিং স্কিলের উপরে কি প্রশ্ন আছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, অর্থাৎ নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এরপরে যে পয়েন্টগুলো আমরা দেখতে পাবো সেই পয়েন্টগুলোর উপর নির্ভর করে আমাদেরকে একটা গল্প লিখতে হবে এবং এটা মোটামুটিভাবে 100 শব্দের হলে চলবে। 100 শব্দ মানে তো আর একেবারে নির্দিষ্ট 100 শব্দ নয়, কিছুটা কম বেশিও হতে পারে, মোটামুটি 100 শব্দে আমাদেরকে লিখতে হবে। তাহলে পয়েন্টগুলোকে আমরা দেখব, ভালো করে বুঝবো, আর তারপর তার উপরে বেস করে আমরা একটা গল্প তৈরি করব। Long time ago there was a fisherman living beside the seashore. He used to fish in the sea on his small wooden boat. Long time ago there was a fisherman living beside the seashore, মানে কি অনেক দিন আগে
একজন ফিশারম্যান বাস করত সমুদ্রের ধারে। হি ইউজ টু ফিশ ইন দ্য সি অন হিজ স্মল উডেন বোট, মানে সে তার কাঠের নৌকোয় করে মাছ ধরতে সমুদ্রে যেত। ওয়ান ডে হি ওয়েন্ট ইন টু দ্য ডিস্টেন্ট সি ফর গুড ক্যাচ। হি ডিড নট নো দ্যাট হিজ লাক ওয়াজ নট ইন হিজ ফেভার দ্যাট ডে। ওয়ান ডে হি ওয়েন্ট ইন টু দ্য ডিস্টেন্ট সি ফর গুড ক্যাচ, মানে কি একদিন সে সমুদ্রে ভেতরে গেল, অনেক ভেতরে গেল, ফর গুড ক্যাচ, ভালো শিকারের জন্য, মাছ শিকারের জন্য। বাট হি ডিড নট নো, কিন্তু সে জানতো না দ্যাট হিজ লাক ওয়াজ নট ইন হিজ ফেভার দ্যাট ডে, কিন্তু সে জানতো না যে সেদিন তার ভাগ্যটা প্রসন্ন নয়, তার অনুকূল নয়। দ্য স্কাই বিকেম ক্লাউডি অ্যান্ড দ্য উইন্ড রোজ সো হাই, soon it transformed into a huge storm and the sea became so rough. দেখো, the sky became cloudy, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, and the wind rose so high, এবং বাতাসটা বেড়ে গেল খুব বেশি। soon it transformed into a huge storm, শিগগিরই এটা একটা ভীষণ ঝড়ে রূপান্তরিত হলো, and the sea became so rough, এবং সমুদ্রটা বিক্ষুব্ধ হয়ে উঠল। It was impossible for him to return, and finally his boat capsized and wrecked. The fellow was in the water helpless. মানে দাঁড়াচ্ছে it was impossible for him to return, তার পক্ষে ফেরাটা অসম্ভব হয়ে দাঁড়ালো, and finally his boat capsized, এবং শেষকালে তার বোটটা উল্টে গেল, and wrecked, এবং ধ্বংস হয়ে ডুবে গেল। The fellow was in the water helpless, লোকটা জলের মধ্যে অসহায় অবস্থায় ছিল। He could manage to save his life using a wooden plank. When the storm ended, it was impossible for him to return back to shore. He could manage to save his life using a wooden plank. Wooden plank মানে কাঠের তক্তা। সে একটা কাঠের তক্তার উপরে নির্ভর করে তার জীবন বাঁচাতে সমর্থ হলো। When the storm ended, যখন কিনা ঝড়টা থেমে গেল, it was impossible for him to return back to shore. shore মানে সমুদ্রের তীর। যখন ঝড়টা থেমে গেল, তার পক্ষে সমুদ্রের তীরে পৌঁছানো অসম্ভব ছিল, কেননা সমুদ্রের মাঝে চলে গেছে, সেখান থেকে তো আর সাঁতার কেটে ফেরা যাবে না, অনেক দূর। There was no food or water with him. What he had were only hope and a few drops of rainwater to live for a few days more. প্রথম সেন্টেন্সটার মানে হচ্ছে there was no food or water with him, তার সঙ্গে কোনো খাবার বা জল ছিল না। তারপরে what he had were only hope and a few drops of rainwater to live for a few days more. তার সঙ্গে যা ছিল সেটা হচ্ছে গিয়ে হোপ, অর্থাৎ আশা ছিল, মনের মধ্যে আশা ছিল, অ্যান্ড এ ফিউ ড্রপস অফ রেন ওয়াটার, ওই কয়েক ফোঁটা বৃষ্টির জল, অর্থাৎ বৃষ্টির জল তো সবসময় পাচ্ছে না, কখনো বৃষ্টি হলে তার মধ্যে কিছুটা হয়তো জামা কাপড় ভিজিয়ে তার থেকে জল পাচ্ছে, সেই কয়েক ফোঁটা জল যাদের গলাটা ভিজাতে পারে বেঁচে থাকার মতো। টু লিভ ফর এ ফিউ ডেজ মোর, আরও কয়েকদিন মাত্র বেঁচে থাকার মতো। তার কাছে তাহলে কী ছিল? ওই বৃষ্টির জল আর মনের মধ্যে আশা, তাই নিয়ে সে জলের মধ্যে ভেসেছিল। 5 long days went by, starving and thirsty. Luckily he got a ship passing by on the 6th day. Starving মানে হচ্ছে ক্ষুধার্ত, এবং thirsty মানে তৃষ্ণার্ত, এবং ক্ষুধা তৃষ্ণায় যখন দিন কাটে তখন দিনগুলো লম্বা লাগে, তাই লং ডেজ বলা হয়েছে। দেখো, 5 long days went by, starving and thirsty, তাই বলা হয়েছে যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় 5টা লম্বা দিন কাটলো। Luckily he got a ship passing by on the 6th day. ভাগ্যক্রমে সে একটা জাহাজ পেল যেটা পাশ দিয়ে যাচ্ছিল on the 6th day, অর্থাৎ 6ষ্ঠ দিনে। The persons on the ship found him floating on the water. They took him up onto their ship. ফার্স্ট সেন্টেন্সটা বানানো হলো The persons on the ship found him floating on the water. জাহাজের উপরের লোকগুলো তাকে দেখলো যে জলের উপর সে ভাসছে। They took him up onto their ship. তারা তাকে তাদের জাহাজে তুলে নিল। The ship left him at the next port. He returned home from there at last.
প্রথম সেন্টেন্সটা বানানো হয়েছে, দেখো তার মানে কি, দ্য শিপ লেফট হিম অ্যাট দ্য নেক্সট পোর্ট, অর্থাৎ জাহাজটা তাকে পরের যে বন্দরে নামিয়ে দিল বা ছেড়ে দিল। হি রিটার্নড হোম ফ্রম দেয়ার অ্যাট লাস্ট, সেখান থেকে সে শেষ পর্যন্ত বাড়ি ফিরল। সো স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস অ্যান্ড ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার অ্যাকর্ডিং টু ইউর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আজ ছিল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3, তেমনি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং 2 এর জন্য আমার চ্যানেল থেকে ভিডিও পাবলিশ করা হয়েছে, সেগুলো অবশ্যই দেখো। এছাড়াও আমি তোমাদের প্রতিটি লেসনের ওপরে বাংলায় অনুবাদ, এক্সপ্লেনেশন ইত্যাদির উপরেও ভিডিও পাবলিশ করেছি। এছাড়া যে লেসনের উপর যে এক্সারসাইজ তারও সলিউশনের জন্য ভিডিও পাবলিশ করা হয়েছে। সমস্ত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুবই দরকার, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে সময় মতো আমি ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এতটাই। বাই বাই।